প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। করোনা পরিস্থিতির কারণে আমাদের পড়ালেখার বেশ ক্ষতি হয়ে গেল। যা হোক, এখন আমরা অনলাইন ভিত্তিক ক্লাস শুরু করেছি। আশা করি তোমরা উপকৃত হবে। দশম শ্রেণী বাংলাদেশের বিশ্ব পর্যায় থেকে আজকে আমাদের পাঠ অধ্যায় 6। যদিও এই অধ্যায়গুলো আমাদের সিটি 1 এবং অন্যান্য পরীক্ষায় আমরা শেষ করে দিয়েছি, তারপরেও কিছু কিছু অধ্যায়, গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে এখন তোমাদের সাথে আমরা আবার এইগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি। যা হোক, আজকের অধ্যায় রাষ্ট্র নাগরিকতা ও আইন, অধ্যায় 6। সবাই পাঠ্যবই খুলবে এবং দেখবে। আসলে আজ আমরা পড়ব রাষ্ট্র কি, রাষ্ট্রের ধারণা, কিভাবে রাষ্ট্রের জন্ম হলো, আমরা কোথায় বাস করি ইত্যাদি, এই সব বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা করব। তাহলে পাঠে আসা যাক। আমরা দেখব রাষ্ট্র। আসলে রাষ্ট্র কি, কিভাবে রাষ্ট্রের সৃষ্টি হলো। মানুষ প্রাচীনকালে বনে জঙ্গলে গুহায় বাস করত। তখন কোনো রাষ্ট্র ছিল না, সমাজ ছিল না পরিবার। মানুষ একে অপরের সাথে সহযোগিতার খাতিরে সম্পর্ক উন্নয়নের জন্য তারা পরস্পরের সাথে একত্রে মিলেমিশে বাস করার প্রয়োজন অনুভব করল। এভাবে সৃষ্টি হলো পরিবার, পরিবার থেকে সৃষ্টি হলো সমাজ, এবং সমাজ থেকে আস্তে আস্তে রাষ্ট্র। আমরা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী মতামত পর্যবেক্ষণ করে দেখতে পাই। ওনারা বলেছেন রাষ্ট্র বিভিন্ন সৃষ্টি হয়েছে। এরকম বিশ্বের প্রসিদ্ধ 3 জন রাষ্ট্রবিজ্ঞানী, টমাস হবস, জন লকস এবং জ্যাক রুসো, ওনারা কিভাবে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে তার একটা ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন রাষ্ট্র ঐশ্বরিক মতবাদ, ঈশ্বর সৃষ্টি করেছেন। কারো মতবাদ বল প্রয়োগমূলক মতবাদ, মানুষ বল প্রয়োগ করে রাষ্ট্র সৃষ্টি করেছে। আরেকজন বলেছেন সামাজিক চুক্তি মতবাদ। ওনারা বলেছেন মানুষ তার নিজের চাহিদা মেটানোর জন্য, নিজের প্রয়োজন মেটানোর জন্য, একজনের সাথে আরেকজনের সুসম্পর্ক গড়ে তোলার জন্য তারা নিজেরাই রাষ্ট্র তৈরি করছে। তাহলে আমরা দেখলাম হবস, লকস এবং রুসো ঐশ্বরিক মতবাদ, বল প্রয়োগ মতবাদ এবং সামাজিক চুক্তি মতবাদ, এই 3 মতবাদ তারা ব্যক্ত করেছেন রাষ্ট্র গঠনের সম্পর্কে। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল, উনি রাষ্ট্রের সমাজ হিসেবে বলেছেন স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠিত রাষ্ট্র। স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠন হল রাষ্ট্র। তাহলে আমরা কি বুঝলাম? যে কয়েকটা গ্রাম এবং কিছু প্রতিষ্ঠান মিলে একটা রাষ্ট্র সৃষ্টি হতে পারে। অন্য কথা বলা যায়, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব এবং জনসমষ্টি, এই 4টি উপাদান যার মধ্যে বর্তমান, তাকে আমরা বলবো রাষ্ট্র। তাহলে রাষ্ট্র সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আমরা পেলাম। এখন দেখব রাষ্ট্রের উপাদান কটি, কোন কোন উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত হয়, রাষ্ট্রের উপাদান মোট কটি। তাহলে আমরা দেখব রাষ্ট্রের সংজ্ঞার মধ্যেই, রাষ্ট্রের আলোচনার মধ্যেই রাষ্ট্রের উপাদানগুলিকে আমরা চিহ্নিত করতে পেরেছি। রাষ্ট্রের উপাদান 4টি। 1 জনসমষ্টি, 2 নির্দিষ্ট ভূখণ্ড, 3 সরকার এবং 4 সার্বভৌমত্ব। রাষ্ট্র সৃষ্টি হতে গেলে এই 4টি উপাদান খুবই প্রয়োজন। এই 4টি উপাদানের কোনোটি বাদ পড়লে তাকে আমরা রাষ্ট্র বলে গ্রহণ করব না। তাহলে এবার আলোচনা করা যাক জনসমষ্টি। রাষ্ট্রের প্রথম এবং প্রধান উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি ছাড়া
রাষ্ট্র হতে পারে না। রাষ্ট্র গঠন করতে গেলে প্রথমে প্রয়োজন তার জনসমষ্টি। এই জন্য জনসমষ্টি কত হবে, অনেক হবে না অল্প হবে, এর কোনো ধরাবাঁধার নিয়ম নেই। জনসংখ্যা অনেক হতে পারে, আবার অল্প হতে পারে। যেমন ধরা যাক, চীনের জনসংখ্যা 100 কোটির বেশি, ভারতের জনসংখ্যা 100 কোটির বেশি, অন্যদিকে পৃথিবীতে ভ্যাটিকান সিটি জনসংখ্যা কম। এরকম আরো অনেক দেশ রয়েছে যেখানে জনসংখ্যা অনেক কম, সুতরাং তারাও কিন্তু রাষ্ট্র। তাহলে আমরা পরবর্তী উপাদান দেখব নির্দিষ্ট ভূখণ্ড। রাষ্ট্র গঠনের দ্বিতীয় উপাদান নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া রাষ্ট্র হতে পারে না। রাষ্ট্র গঠন করতে গেলে একটা নির্দিষ্ট সীমা দরকার, একটা এরিয়া দরকার। এই এরিয়া ছাড়া কখনো রাষ্ট্র হতে পারে না। ভূখণ্ড যেমন শূন্যে আকাশে রাষ্ট্র হতে পারে না, পানির উপরে লঞ্চের উপরে রাষ্ট্র হতে পারে না, জাহাজের উপরে রাষ্ট্র হতে পারে না। কারণ রাষ্ট্র গঠন করতে গেলে আমাদের নির্দিষ্ট ভূখণ্ড প্রয়োজন। এই ভূখণ্ড ছাড়া কখনো রাষ্ট্র সম্ভব নয়। তবে এই ভূখণ্ড এরিয়া বা এর আয়তন কত হবে এটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। অনেক বড় হতে পারে, অনেক কমও হতে পারে। ধরা যাক পৃথিবীর সবথেকে বৃহত্তম রাষ্ট্র রাশিয়া। রাশিয়ার আয়তন বিশাল, চীনের আয়তন বিশাল, কানাডার আয়তন বিশাল, ব্রাজিলের আয়তন বিশাল। আবার অন্যদিকে কিছু কিছু রাষ্ট্র আছে যারা আয়তন একেবারে ছোট, সিঙ্গাপুর, ভ্যাটিকান সিটি, দারুসালাম, এরকম অনেক রাষ্ট্র রয়েছে তারা আয়তন অনেক কম, কিন্তু তারপরও তারা রাষ্ট্র। তাহলে আমাদের দ্বিতীয় উপাদান সম্পর্কে ধারণা পেলাম। পরের উপাদান সরকার। রাষ্ট্রের তৃতীয় উপাদান সরকার। রাষ্ট্র পরিচালনার জন্য একটা সরকার প্রয়োজন। সরকার ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। আর এই সরকারের 3টা বিভাগ রয়েছে: শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। এই 3টি বিভাগে সমন্বয়ে গড়ে ওঠে রাষ্ট্র। তাহলে শাসন বিভাগ আগে দেখি আমরা আইন বিভাগ। আইন বিভাগ আইন তৈরি করে, শাসন বিভাগ সেটাকে প্রয়োগ করে। এই আইনকে শাসন বিভাগ প্রয়োগ করে। আর যারা আইনের ব্যত্যয় ঘটায়, যারা আইনকে ভঙ্গ করে, বিচার বিভাগ তাদের জন্য শাস্তি দেয়, বিচারকরা তাদের শাস্তি দেয়। সো আমরা বুঝলাম যে সরকারের 3টা অংশ নিয়ে শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, এই 3টা বিভাগের সমন্বয়ে গঠিত হয়েছে সরকার। তাহলে আমরা পরবর্তী উপাদান যাব। এখন পরবর্তী উপাদান দেখব। পরবর্তী উপাদান নাম সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা। তাহলে এই সার্বভৌমত্ব দ্বারা রাষ্ট্র স্বয়ং সম্পূর্ণ একটা প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্র টিকে থাকে। তাহলে সার্বভৌমত্ব রাষ্ট্র সবথেকে চরম এবং মুখ্য উপাদান। এখন দেখব এই সার্বভৌমত্বের 2টা দিক আছে, একটা বাহ্যিক এবং আভ্যন্তরীণ। সার্বভৌমত্বের 2টা দিক ভালো করে মনে রাখবে। সার্বভৌমত্বের 2টা দিক, আভ্যন্তরীণ এবং বাহ্যিক। এখন প্রশ্ন, স্যার আভ্যন্তরীণ কি? আভ্যন্তরীণ সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের অভ্যন্তরে কোন প্রতিষ্ঠান, কোন ব্যক্তি যত বড় ক্ষমতা হোক না কেন, এই সব ক্ষমতার ঊর্ধ্বে রাষ্ট্র। রাষ্ট্র তার ঊর্ধ্বে, রাষ্ট্রের চেয়ে বড় বড় শক্তি নেই। সবাই রাষ্ট্রের আইন শৃঙ্খলা মানতে বাধ্য। এরপরে দেখব বাহ্যিক সার্বভৌমত্ব। বাহ্যিক সার্বভৌমত্ব কি? বাহ্যিক সার্বভৌমত্ব হচ্ছে এমন সার্বভৌমত্ব যার দ্বারা রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশ নিজেকে রক্ষা করে, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রকে এক রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করে, এবং রাষ্ট্রের বিভিন্ন কাজ আন্তর্জাতিক পর্যায়ে তারা করে থাকে। তাহলে এই সার্বভৌমত্ব 2টা দিক আমরা জানলাম, অভ্যন্তরীণ এবং বাহ্যিক। অভ্যন্তরীণ সার্বভৌমত্ব কি?
এটাও জেনেছি এবং বাহ্যিক সার্বভৌমত্ব কি আমরা সেটাও জেনেছি। এখন দেখব রাষ্ট্রের কাজ। যেহেতু রাষ্ট্র এই উপাদানগুলো রয়েছে, সরকার রয়েছে, সার্বভৌমত্ব রয়েছে, এখানে অবশ্য একটা প্রশ্ন আছে যে সার্বভৌমত্ব যদি না থাকে কি রাষ্ট্র হবে? এখন প্রশ্ন, স্যার নারায়ণগঞ্জ কি রাষ্ট্র? ঢাকা কি রাষ্ট্র? দিল্লি কি রাষ্ট্র? নো, নারায়ণগঞ্জ রাষ্ট্র না, দিল্লি রাষ্ট্র না, কলকাতা রাষ্ট্র না। কারণ তাদের যদিও জনসমষ্টি ভূখণ্ড বা শহর থাকতে পারে, কিন্তু তাদের সার্বভৌমত্ব নেই। তারা একটা দেশের অভ্যন্তরের অংশ, তারা একটা দেশের অভ্যন্তরের অংশ। এই কারণে তাদের সার্বভৌমত্ব নেই, এই কারণে তারা রাষ্ট্র নয়। এখন দেখব রাষ্ট্রের কাজ। রাষ্ট্র অনেকগুলো কাজ সম্পাদন করে, কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ। রাষ্ট্র প্রথম যে কাজ সম্পন্ন করে সেই কাজের নাম হচ্ছে মুখ্য কাজ। রাষ্ট্রের কাজ দুটি, এক মুখ্য কাজ, দুই ঐচ্ছিক কাজ। এখন দেখো মুখ্য কাজ কি? মুখ্য কাজ হচ্ছে ওই কাজগুলো যে কাজগুলো ছাড়া রাষ্ট্র নামক প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে না, যে কাজ ছাড়া রাষ্ট্র তার অস্তিত্বকে রক্ষা করতে পারবে না, ওই কাজগুলোই হচ্ছে রাষ্ট্রের মুখ্য কাজ। এই মুখ্য কাজের অনেকগুলো কাজ রয়েছে। যেমন ধরা যাক রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান মুখ্য কাজ, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা মুখ্য কাজ, স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের মুখ্য কাজ, রাষ্ট্রের অভ্যন্তরে আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের মুখ্য কাজ। যদি জাতীয় নিরাপত্তা রক্ষা করতে রাষ্ট্র ব্যর্থ হয় অথবা সার্বভৌমত্ব রক্ষা করতে রাষ্ট্র ব্যর্থ হয়, তাহলে রাষ্ট্রের স্বাধীনতা থাকবে না। রাষ্ট্র নামক প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে না। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে রাষ্ট্রের কাজ, মুখ্য কাজ, প্রধান কাজ ওই কাজগুলো যে কাজগুলো ছাড়া রাষ্ট্র প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে না, তাকে বলা হয় রাষ্ট্রের মুখ্য কাজ। এছাড়া আরো একটি কাজ রয়েছে, সে কাজটা হচ্ছে ঐচ্ছিক কাজ। মুখ্য কাজের পাশাপাশি রাষ্ট্র আরো কিছু কাজ সম্পন্ন করে, এই কাজগুলো হচ্ছে রাষ্ট্রের ঐচ্ছিক কাজ। আর এই ঐচ্ছিক কাজ রাষ্ট্রে বসবাসকারী জনসাধারণের জীবন মান বা তাদের চলাফেরা একটু উন্নয়ন করার জন্য, তাদের একটু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার জন্য, তাদের জীবনে একটু সুখ বা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার জন্য তাদের আইনটা যে কাজ করে রাষ্ট্র, এই কাজগুলোই রাষ্ট্রের ঐচ্ছিক কাজ। তবে এই কাজগুলো যদি রাষ্ট্র নাও করে, রাষ্ট্র নামক প্রতিষ্ঠান টিকে থাকতে অসুবিধা হবে না, কিন্তু তার অভ্যন্তরে বসবাসকারী জনসাধারণের হয়তো কষ্ট হবে। তাই জনসাধারণের আয়েস আরাম আয়েসের জন্য এই কাজগুলো করা হয়, আর এই কাজগুলো হচ্ছে রাষ্ট্রের ঐচ্ছিক কাজ। যেমন রাস্তাঘাট তৈরি করা, জনগণের ইউজ করতে পারে, রাস্তাঘাট আরো ভালো তৈরি করা, রাস্তাঘাট তৈরি করা, রাস্তা আছে যানজট হয়, তাহলে এই রাস্তার উপর দিয়ে একটা ওভারব্রিজ তৈরি করা, তাহলে এই কাজটা আরো সুন্দর হলো। ওভারব্রিজ তৈরি করা রাস্তার ঐচ্ছিক কাজ। নদী পার হয় জনগণ নৌকা দিয়া, লঞ্চ দিয়া বা অন্য কোনো মাধ্যমে, কিন্তু জনগণের স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য তারা নদীর উপর একটা সীমা তৈরি করে দিল বা একটা সেতু তৈরি করে দিল। এই সেতু তৈরি করা হচ্ছে রাষ্ট্রের ঐচ্ছিক কাজ। রেলপথ তৈরি, জনগণ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে, যেখানে জনগণ তার মালামাল সহজে গ্রহণ করতে পারবে, জনগণের সুন্দর একটা তৈরি হয়েছে রেলপথ, এটা রাষ্ট্রের ঐচ্ছিক কাজ। উদ্যান তৈরি, আমাদের দেশে অনেক উদ্যান রয়েছে, সনদ উদ্যান, এরকম আরো অনেক উদ্যান রয়েছে। এই উদ্যান তৈরি করার কাজ হচ্ছে, প্রধান কাজ হচ্ছে জনগণ এখানে একটু রিল্যাক্স করবে। তারা কাজ করতে করতে একঘেয়েমি জীবনের একঘেয়েমিটা দূর করার জন্য তারা এখানে গিয়ে একটু ঘোরাফেরা করবে, প্রকৃতি সৌন্দর্য দেখবে। এই জন্য এই কাজগুলো সরকার করতে পারে, রাষ্ট্র করতে পারে, এর দ্বারা জনগণ উপকৃত হবে। শিশু সদন, মাতৃ সদন, এরকম অনেক কাজ রয়েছে। অনেক ক্লিনিক
অনেক কিছু কাজ রয়েছে যেগুলো রাষ্ট্র তৈরি করে। এই কাজগুলো দ্বারা জনগণের জীবনে স্বাচ্ছন্দ্য আসে, তারা একটু সহজে সুন্দরভাবে সব কাজ সমাধান করতে পারে। এগুলো রাষ্ট্রের ঐচ্ছিক কাজ। এছাড়া রাষ্ট্রের আরো অনেক কাজ রয়েছে। তারপর আমরা দেখব যে রাষ্ট্র এই কাজগুলো রাষ্ট্র করে থাকে এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য। রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য কি? আমাদের রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য হচ্ছে রাষ্ট্র যে দায়িত্ব বা যে কাজগুলো আমাদের দিয়েছে এই কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করা হচ্ছে রাষ্ট্রের আমাদের কর্তব্য রয়েছে। সরকারকে সাহায্য করা, এই সরকারকে আমাদের তার প্রতিটি কাজে আমাদের সাহায্য করা, এই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা আমাদের কাজ। যাই হোক, রাষ্ট্র প্রবর্তীর অংশ হচ্ছে নাগরিক। নাগরিক কাকে বলে? কারা নাগরিক? নাগরিক কোথায় বাস করে? কিভাবে নাগরিকের জন্ম হলো, সৃষ্টি হলো, উৎপত্তি হলো, এগুলো আমরা জানি। নাগরিক ল্যাটিন শব্দ। নাগরিক ল্যাটিন শব্দ সিভিস থেকে সিটিজেনের উৎপত্তি হয়েছে। সিভিস থেকে সিটিজেন বা নাগরিকের উৎপত্তি হয়েছে। তাহলে আমরা দেখব এই নাগরিক নগর রাষ্ট্র গ্রিস থেকে এই নগর রাষ্ট্র তৈরি হয়েছে। এই গ্রিসে আগে ছোট ছোট এলাকাগুলোকে নিয়ে গড়ে উঠেছিল নগর রাষ্ট্র। আর এই নগরে যারা বাস করত তারা ছিল নাগরিক। প্রাচীন গ্রিসে কৃতদাস এবং নারীরা কোন নাগরিকের অন্তর্ভুক্ত ছিল না। যারা রাষ্ট্রীয় কার্যে সম্পৃক্ত ছিল প্রাচীন গ্রিসে তারাই নাগরিক ছিল। যারা এই কাজে সম্পৃক্ত ছিল না তারা নাগরিক বলে গণ্য হতো না। এই জন্যই প্রাচীন গ্রিসে দেখা যায় যারা দাস, দাসী এবং নারী তারা নাগরিকের পর্যায়ে ছিল না। তাহলে এখন আমরা দেখব যে ওই তুলনায় রাষ্ট্রের পরিধি এখন নগর রাষ্ট্র নেই। পৃথিবীতে এখন নগর রাষ্ট্র খুবই কম। এখন রাষ্ট্রের পরিধি বেড়েছে, লোক সংখ্যা বেড়েছে, জনসংখ্যা অনেক বেড়েছে। তাহলে এখন রাষ্ট্রের ধারণাও, নাগরিকের ধারণাও পেটে গেছে, সংজ্ঞাও পেটে গেছে। তাহলে এখন আমরা দেখব নাগরিক কাকে বলে? যিনি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন, রাষ্ট্রের আইন, সংবিধান ও অন্যান্য নির্দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করেন, তিনি রাষ্ট্রের নাগরিক। তাহলে আমরা আলাদা দেখে নিই, যিনি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন, রাষ্ট্রের আইন, সংবিধান ও অন্যান্য নির্দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন, তিনি হচ্ছে নাগরিক। তাহলে নাগরিকের সবার ভিতরে নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমরা অনেকটা আঁচ পাচ্ছি, অনেকটা গন্ধ পাচ্ছি। তার কি কাজ থাকতে পারে, তার কি কি কর্তব্য থাকতে পারে। আমরা দেখব যে একটা রাষ্ট্রে, যেহেতু আমি রাষ্ট্রে বাস করি, আমরা রাষ্ট্রে বাস করি, সেহেতু এই রাষ্ট্রের প্রতি আমার কিছু কর্তব্য রয়েছে। তাহলে এখন দেখব রাষ্ট্রের প্রতি আমার কি কি দায়িত্ব ও কর্তব্য রয়েছে। নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমার দায়িত্ব এবং কর্তব্য। এক নম্বর কর্তব্য, আনুগত্য প্রকাশ করা। আমি যে রাষ্ট্রে বাস করি এই রাষ্ট্রকে আমার নিজের রাষ্ট্রকে মনে করতে হবে এবং আনুগত্য প্রকাশ করতে হবে। হ্যাঁ, আমি এই রাষ্ট্রের নাগরিক, আমার দেশের নাম বাংলাদেশ, এটাকে প্রকাশ করতে, আনুগত্য প্রকাশ করতে হবে। যদি আনুগত্য প্রকাশ না করি তাহলে আমি রাষ্ট্রের নাগরিক হতে পারবো না। আমরা দেখব যারা বিদেশি লোক আমাদের দেশে আসে তারা এই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ নাও করতে পারে, কারণ তারা এই রাষ্ট্রের লোক না, তারা তার রাষ্ট্র আলাদা রাষ্ট্র রয়েছে। তাহলে প্রধান কাজ আমার রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, রাষ্ট্রকে আমার বাংলাদেশকে বাংলাদেশের স্বীকৃতি দেওয়া এবং এই দেশের প্রতি আমার দায়িত্ব কর্তব্য পালন করা। আইন, সংবিধান মেনে চলা। এই দেশে আমার আইন রয়েছে, আমার সংবিধান রয়েছে, এগুলোকে আমার মেনে চলতে হবে। আইন সংবিধান ছাড়া রাষ্ট্র চলে না, আর এগুলো ভঙ্গ করাও নাগরিক কর্তব্য নয়। তাহলে আমার অবশ্যই যে রাষ্ট্রে বাস করবো সেই রাষ্ট্রের আইন ও সংবিধান মেনে চলবো। এগুলো মেনে না চললে আমি রাষ্ট্রের প্রতি আমার দায়িত্ব কর্তব্য পালন করতে ব্যর্থ হব। 3 নম্বর কাজ, সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া। সততা এবং সুবিবেচনার
সাথে ভোট দেওয়া। আমরা দেখব ভোটের সময় বিভিন্ন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে, কারণ অনেক টাকা কিন্তু অসৎ, কেবল সন্ত্রাসী। আবার দেখব কারো টাকা নেই কিন্তু সন্ত্রাসী না, ভালো লোক। তাহলে আমার বিবেচনা দিয়ে কাকে ভোট দেওয়া প্রয়োজন এটা বেছে নিতে হবে। তাহলে আমার বিবেচনা দিয়ে যে যোগ্য তাকেই আমরা ভোট দেব, অযোগ্যকে আমরা ভোট দিব না। তাহলে এটা হচ্ছে আমার রাষ্ট্রের প্রতি সততা এবং ভোট দেওয়া। আমি কখনো বাটপাড়ি করবো না, সৎ থাকবো, সততার সাথে আমি বসবাস করব। পরবর্তী কাজ, রাষ্ট্র চালানোর জন্য অনেক খরচ রয়েছে। সরকারি কাজ সম্পাদন করা, শিক্ষা পরিচালনা করা, এছাড়া সরকার দেশের বহিষ্কৃত আক্রমণ থেকে দেশকে যে রক্ষাবাহিনী রয়েছে তাদেরকে বেতন দেওয়া, তাদেরকে অনেক সাহায্য করার জন্য এসব অনেক অর্থের প্রয়োজন। আর এই অর্থ রাষ্ট্র কিভাবে আয় করবে? আমার রাষ্ট্রের অভ্যন্তরে যে জনগণ রয়েছে তাদের ট্যাক্স, খাজনা, কর, এর দ্বারা রাষ্ট্র অর্জিত সম্পদ দিয়ে, অর্থ দিয়ে তাদের খরচ মেটাবে। তাহলে আমি সুনাগরিক হিসেবে আমার কর বা খাজনা দেওয়া আমার কর্তব্য। এই কর বা খাজনা প্রদান করা কর্তব্য। আমি কখনো কর, খাজনা, ট্যাক্স এগুলো দুর্নীতি করব না। আমি নাগরিক হিসেবে অবশ্যই এই কর, খাজনা প্রদান করব। এর পরবর্তী যে কাজটা রয়েছে, সন্তানদের শিক্ষা দেওয়া। সুনাগরিক হিসেবে আমি এই দেশে বাস করি, আমার সন্তান যদি অশিক্ষিত, নিরক্ষর হয় তাহলে এরা দেশের সম্পদ হবে না, হবে দেশের বোঝা। এ কারণে আমার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা, শুধু শিক্ষায় শিক্ষিত নয়, সুশিক্ষায় শিক্ষিত করা আমার দায়িত্ব, আমার কর্তব্য। এছাড়া আমার আরো অনেক কর্তব্য রয়েছে। একজন নাগরিক হিসেবে দেশের মানুষের অনেক কর্তব্য রয়েছে, যেমন তার সন্তানদের স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করা, দেশকে ভালোবাসা, দেশের প্রতি মমতা বোধ আমরা তাদের উদ্বুদ্ধ করবো। দেশের অভাব মানুষ শোনাবো, মহাপুরুষদের বাণী তাদের শোনাবো, এবং তারা কিভাবে আমার দেশকে স্বাধীন করেছেন, একটা দেশে তারা কিভাবে জীবন উৎসর্গ করেছেন, আমরা এই কাজগুলো তাদের সেখানে শোনাবো, দেখাবো এবং তাদের সেই পথে চলার জন্য উজ্জীবিত করবো। এটা আমার নৈতিক কর্তব্য। সহনশীলতা রাষ্ট্রের আরো একটা কাজ, রাষ্ট্রের প্রতি আমার আরো একটা কর্তব্য সহনশীলতা। অন্যের মতামতকে আমার সহ্য করতে হবে, আমি আমার মতকে অন্যের করে চাপিয়ে দেব না। সহনশীলতা রাষ্ট্রের একটা বড় গুণ। যদি কারো মধ্যে এই সহনশীলতার গুণের অভাব দেখা যায়, রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, রাষ্ট্রের জঙ্গিবাদ সৃষ্টি হতে পারে। তাহলে আমাদের এই সহনশীলতা রাষ্ট্রের একটা বড় গুণ। সহনশীলতার দ্বারা আমরা একে অপরকে চিনতে পারি। একজনের মত অন্যজনের গ্রহণ করুক না করুক, কিন্তু তার দেশে শ্রদ্ধাশীল, সহনশীল হতে হবে। কারণ মানুষ হিসেবে আমরা এক নয়, আমরা এই রাষ্ট্রে বিভিন্ন পরিবার থেকে এসেছি, আমরা এই সমাজে বিভিন্ন পরিবার থেকে এসেছি, বিভিন্ন এলাকা থেকে এসেছি। আমার সমাজ চিন্তা ধারণা, চিন্তা চেতনা এক নাও হতে পারে, তাই বলে আমার মতকে আমি অন্যের উপর চাপিয়ে দিতে পারবো না। রাষ্ট্র হিসেবে বা রাষ্ট্র নাগরিক হিসেবে সহনশীলতা আমাকে অবশ্যই মেনে চলতে হবে। তাহলে এই হচ্ছে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি প্রধান কর্তব্য। এরপর আমরা দেখব যে সুশাসন এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে গেলে, সমাজ গঠন করতে গেলে একজন নাগরিকের সচেতন হতে হবে। সচেতন ছাড়া নাগরিক কখনো সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করতে পারে না, বা রাষ্ট্রের প্রতি আরো অধিকার প্রয়োগ করতে পারে না। তাহলে আমরা দেখলাম যে আজকের পাঠে আমরা দেখলাম রাষ্ট্র কি, কাকে বলে, কিভাবে রাষ্ট্র তৈরি হয়েছে, কিভাবে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। রাষ্ট্রের মোট প্রধান কোটা তিনটা, জনসমষ্টি, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। আরো আমরা জেনেছি রাষ্ট্রের কাজ দুটা, মুখ্য কাজ এবং ঐচ্ছিক কাজ। এই কাজগুলো কি আমরা জেনেছি। এর পরবর্তী বইয়ে দেখেছি নাগরিক কারা, কিভাবে নাগরিক সৃষ্টি হয়েছে, এই নাগরিক আমরা জেনেছি। দেখেছি যে যিনি রাষ্ট্রের স্তরে বসবাস করেন, রাষ্ট্রের প্রতি
আইন, সংবিধান ও অন্যান্য নির্দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করেন তিনি নাগরিক। আরো জেনেছি আমরা নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্যগুলো কি কি? আনুগত্য প্রকাশ করা, আইন সংবিধান মেনে চলা, সততা ও সুবিচারের সাথে ভোট দেওয়া, কর খাজনা প্রদান করা, সরকারের শিক্ষা দেওয়া, সহনশীলতা। এছাড়া রাষ্ট্রের প্রতি আমাদের অনেক কাজ রয়েছে। তাহলে আমরা যদি এই কাজগুলো আমরা মেনে চলি তাহলে একটা সুন্দর সুশৃঙ্খল দেশ আমরা উপহার দিতে পারবো। যা হোক, আজকের পাঠ আমরা এখানে শেষ করব। তোমরা একটা বাড়ির কাজ করবে, খাতায় লিখে নাও। রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তোমার দায়িত্ব এবং কর্তব্য ব্যাখ্যা করো। সবাই দেখো, নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তোমার দায়িত্ব ও কর্তব্য লিখে নাও। নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তোমার দায়িত্ব ও কর্তব্য কি, এটা লিখে নাও সবাই। এই প্রোগ্রাম সবাই লিখে নাও, বাড়িতে করবে। এই তো হচ্ছে নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তোমার দায়িত্ব ও কর্তব্য কি ব্যাখ্যা করো। যাও, আমাদের পাঠ আজকে শেষ করবো। আমরা এই তোমরা করে নিয়ে আসবো বা তোমার করবে বাড়িতে। নেক্সট ক্লাসে সমস্যা হলে আমাকে জানাবে। আর এর পরবর্তী পর্যায়ে পাঠ শেষ করে আমরা সিআরসি সম্পর্কে একটু আলোচনা করবো। আল্লাহ হাফেজ।